আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ভারতের রহস্যময় আচরণের মধ্যেই এবার বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত খনি পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে প্রকাশ্যে মিডিয়ায় আনলো ভারত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশ দূতাবাস থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারকে দেশে ফিরিয়ে নেওয়ার পর প্রকাশ্যে একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রেস কনফারেন্স করতে দেওয়ার মধ্যে ভারত বাংলাদেশে বিরোধী রাজনৈতিক অবস্থানের প্রকাশ্য ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট, ক্ষমতার রদবদল, নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসকে ঘিরে ওঠা বিতর্ক, এই সব কিছু মিলিয়ে দেশটি এখন যে গভীর মেরুকরণ ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। শেখ হাসিনার দিল্লিতে দেয়া অডিও ভাষণ এবং তার আগে ও পরে দেয়া সাক্ষাৎকার বাংলাদেশের রাষ্ট্রচিন্তা, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, গণতন্ত্রের সংজ্ঞা এবং আন্তর্জাতিক শক্তির ভূমিকা নিয়ে চলমান বৃহত্তর বিতর্কের কিছুটা তুলে ধরেছেন ওয়াহিদ ফারুকী। শেখ হাসিনা তার বক্তব্যে যে ভাষা ও প্রতীক ব্যবহার করেছেন তা গভীরভাবে ভারতীয় বয়ানে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। তিনি বারবার ১৯৭১-এর চেতনা, শহীদদের রক্তে লেখা সংবিধান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার এবং জয় বাংলা স্লোগানকে সামনে এনেছেন। এর মাধ্যমে তিনি বর্তমান সংকটকে একটি সাধারণ রাজনৈতিক বিরোধ নয়, বরং মুক্তিযুদ্ধের আদর্শ বনাম তথাকথিত বিদেশি স্বার্থ ও পুতুল সরকার এর লড়াই হিসাবে ফ্রেম করতে চেয়েছেন। এই ফ্রেমিং কৌশল নতুন নয়। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই নিজেদেরকে মুক্তিযুদ্ধের একমাত্র বৈধ ধারক হিসেবে উপস্থাপন করে এসেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে দলটি যখন ক্ষমতার বাইরে এবং নিষিদ্ধ ঘোষণার মুখে, তখন এই ভাষার ব্যবহার আরও তীব্র ও অস্তিত্ববাদী হয়ে উঠেছে। তার এই অবস্থান বলে দেয়, জুলাই বিপ্লবের তার নৃশংসতা এবং জনবিরোধী অবস্থান থেকে তিনি এক চুল পরিমাণও সরে আসেননি। হাসিনার বক্তব্যের একটি বড় অংশ জুড়ে আছে তার অপসারণের বর্ণনা। তিনি ৫ই আগস্ট ২০২৪-কে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের দিন হিসেবে তুলে ধরেছেন, যেখানে দেশি বিদেশি শক্তি ও সন্ত্রাসী সহযোগীরা মিলিত হয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এই বর্ণনায় তিনি নিজেকে কেবল একজন রাজনৈতিক নেতা নয়, বরং জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বর্ণনা করেন। এর বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি চিত্রিত করেছেন একজন অবৈধ ক্ষমতা দখলদারী, যিনি বিদেশি শক্তির ইশারায় কাজ করছেন। এই দ্বৈত চরিত্রায়ন রাজনৈতিকভাবে কার্যকর হতে পারে, কারণ এটি আমরা বনাম তারা বিভাজনকে স্পষ্ট করে এবং সমর্থকদের আবেগীভাবে উজ্জীবিত করে। তবে এই বক্তব্যের আরেকটি দিক হল বর্তমান পরিস্থিতির ভয়াবহ চিত্রায়ন। শেখ হাসিনা বাংলাদেশকে একটি বিশাল কারাগার, মৃত্যু উপত্যকা এবং এক্সিকিউশন গ্রাউন্ড হিসেবে বর্ণনা করেছেন। তিনি আইন শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়া, সহিংসতা, লুটপাট, সংখ্যালঘু ও নারীদের উপর হামলা, সাংবাদিক ও বিরোধীদের দমনপীড়নের অভিযোগ তুলেছেন। এই ভাষা ইচ্ছাকৃতভাবে অতি নাটকীয়, যাতে সংকটের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরা যায়। প্রশ্ন হলো, এই চিত্র কতটা বাস্তবতার প্রতিফলন এবং কতটা রাজনৈতিক বাগ্মিতা? বাস্তবতা সম্ভবত মাঝামাঝি কোথাও অবস্থান করছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে এবং প্রশাসনিক শূন্যতা দেখা দিয়েছে। এই বিষয়গুলো পুরোপুরি অস্বীকার করা যায় না। একই সঙ্গে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে বিরোধী মত দমন, মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ারও অভিযোগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফলে বর্তমান সংকটকে একতরফাভাবে ব্যাখ্যা করা কঠিন। মোহাম্মদ ইউনূসের চরিত্রায়ন শেখ হাসিনার বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশ। একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নয়ন ও ক্ষুদ্র ঋণের প্রতীক, তাকে মার্ডারাস, ফ্যাসিস্ট, সুদখোর, মানি লন্ডারার এবং দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করা রাজনৈতিক ভাষণের চরম উদাহরণ। এই ধরনের ভাষা একদিকে সমর্থকদের ক্ষোভ ও প্রতিরোধের মানসিকতা জাগাতে পারে, অন্যদিকে নিরপেক্ষ বা মধ্যপন্থী শ্রোতাদের কাছে অতিরঞ্জিত ও প্রতিহিংসা পরায়ণ বলে মনে হতে পারে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে সমালোচনার ঊর্ধ্বে নয় তা সত্য, কিন্তু ব্যক্তিগত আক্রমণের এই তীব্রতা রাজনৈতিক সংলাপের জায়গা সংকুচিত করে এবং সমঝোতার সম্ভাবনা কমিয়ে দেয়।
সেই সাথে শেখ হাসিনার রক্তপিপাসু মানসিকতার ঘৃণ্য দিকটিও উঠে আসে। তার অভিব্যক্তি বলে দেয়, রক্তের তীব্র নেশা থেকে তিনি সরে আসেননি। শেখ হাসিনার 5 দফা দাবিকে তিনি জাতীয় পুনর্মিলন ও গণতান্ত্রিক পুনরুজ্জীবনের পথ হিসেবে উপস্থাপন করেছেন। প্রথম দাবি হিসেবে তিনি ইউনূস প্রশাসনের অপসারণকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শর্ত হিসেবে দেখিয়েছেন। এখানে একটি মৌলিক দ্বন্দ্ব স্পষ্ট। অন্তর্বর্তী সরকার নিজেকে একটি রূপান্তরকালীন ব্যবস্থা হিসেবে দাবি করছে, যার লক্ষ্য নির্বাচন আয়োজন, আর হাসিনা এটিকে অবৈধ দখলদার সরকার হিসেবে আখ্যা দিচ্ছেন। এই দ্বন্দ্বের মীমাংসা রাজনৈতিকভাবে অত্যন্ত জটিল, কারণ এটি ক্ষমতার বৈধতার প্রশ্নের সঙ্গে সরাসরি জড়িত। দ্বিতীয় ও তৃতীয় দাবিতে তিনি সহিংসতা বন্ধ এবং সংখ্যালঘু ও নারীদের নিরাপত্তার নিশ্চয়তার কথা বলেছেন। এগুলো এমন দাবি যেগুলোর সঙ্গে তাত্ত্বিকভাবে সব রাজনৈতিক শক্তি একমত হওয়ার কথা, তবে বাস্তবে এই ইস্যুগুলো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। আওয়ামী লীগ অতীতে নিজেদের সংখ্যালঘুদের রক্ষক হিসেবে তুলে ধরেছে, আবার বিরোধীরা অভিযোগ করেছে যে এই সুরক্ষা অনেক সময় রাজনৈতিক সুবিধার সঙ্গে যুক্ত ছিল। বর্তমান পরিস্থিতিতে এই দাবিগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের একটি উপায় মাত্র। চতুর্থ দাবিতে লফেয়ার বা আইনি প্রক্রিয়ার অপব্যবহার বন্ধের আহ্বান জানানো হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাংলাদেশের রাজনীতিতে আইনি ব্যবস্থা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে এসেছে। এই অভিযোগ দুই প্রধান দলের শাসনামলে উঠেছে। শেখ হাসিনার শাসনামলে বিএনপি ও অন্যান্য বিরোধী নেতাদের বিরুদ্ধে ব্যাপক মামলা হয়েছিল। ফলে এই দাবির নৈতিক জোর থাকলেও বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিতে হয়। পঞ্চম দাবিতে জাতিসংঘের একটি নতুন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে হাসিনা সংকটকে আন্তর্জাতিকীকরণ করতে চান। আন্তর্জাতিক তদন্তের দাবি একদিকে স্বচ্ছতার প্রতীক হিসেবে দেখা যেতে পারে, অন্যদিকে এটি সার্বভৌমত্বের প্রশ্ন তোলে। অন্তর্বর্তী সরকার যদি এই দাবি প্রত্যাখ্যান করে, তাহলে তারা গোপনীয়তার অভিযোগের মুখে পড়তে পারে, আবার গ্রহণ করলে তারা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে একটি প্রক্রিয়ার মুখোমুখি হবে। এই পুরো প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আসন্ন নির্বাচন। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে সে নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটা হবে তা নিয়ে গুরুতর সন্দেহ পোষণ করেন না শেখ হাসিনা। তিনি মনে করেন, বাংলাদেশের ইতিহাসে প্রধান রাজনৈতিক শক্তির অংশগ্রহণ ছাড়া নির্বাচন কখনোই স্থিতিশীলতা আনতে পারেনি। 2014 ও 2018 সালের নির্বাচন নিয়ে বিতর্ক এখনও দেশের রাজনীতিতে ছায়া ফেলছে। বর্তমান পরিস্থিতিতে যদি আবার একটি বড় দলকে বাইরে রেখে নির্বাচন হয়, তাহলে সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা প্রবল হবে। শেখ হাসিনার দিল্লিতে অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক ভাষণ দেয়া নিজেই একটি প্রতীকী বিষয়। ভারত বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং হাসিনার বক্তব্য, যেটা তিনি ভারতের মাটিতে বসে দিয়েছেন, তা আঞ্চলিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ। সমর্থকদের কাছে এটি ভারতের নৈতিক সমর্থনের ইঙ্গিত হিসাবে দেখা যেতে পারে, আবার সমালোচকদের কাছে এটি বিদেশি হস্তক্ষেপের অভিযোগকে উস্কে দিতে পারে। হাসিনা একদিকে ইউনূসকে বিদেশি স্বার্থের দালাল হিসাবে অভিযুক্ত করেছেন, অন্যদিকে নিজেই বিদেশে অবস্থান করে রাজনৈতিক আহ্বান জানাচ্ছেন। এই দ্বৈততা রাজনৈতিকভাবে অত্যন্ত জটিল বার্তা দেয়। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরেই ব্যক্তিকেন্দ্রিক ও দ্বন্দ্বমুখর। হাসিনা বনাম খালেদা জিয়া যুগের পর এখন যেন হাসিনা বনাম ইউনূস একটি নতুন মেরু তৈরি করছে, কিন্তু বাস্তবে এই সংকট ব্যক্তির চেয়েও কাঠামোগত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা, দলীয়করণ, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন, নিরাপত্তা বাহিনীর ভূমিকা এবং অর্থনৈতিক চাপ, এই সব কিছু মিলেই বর্তমান অস্থিরতা তৈরি করেছে। শুধু একজনকে সরানো বা ফিরিয়ে আনা দিয়ে এই সমস্যার সমাধান হবে না।
হাসিনার বক্তব্যে বারবার বিদেশি চক্রান্ত ও বহুজাগতিক সংঘাতের আশঙ্কার কথা এসেছে। এটি একদিকে জাতীয়তাবাদী আবেগ জাগাতে পারে, অন্যদিকে এটি বাস্তব নীতি নির্ধারণ থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। বাংলাদেশ সত্যি একটি ভূরাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে অবস্থিত, যেখানে বড় শক্তিগুলোর আগ্রহ রয়েছে। তবে সব অভ্যন্তরীণ সংকটকে শুধু বিদেশি ষড়যন্ত্র হিসাবে ব্যাখ্যা করলে আত্মসমালোচনার সুযোগ কমে যায়। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক অন্তর্ভুক্তি ও আস্থার পুনর্গঠন। শেখ হাসিনার ভাষণ তার সমর্থকদের জন্য একটি শক্তিশালী প্রেরণা এবং পরিচয়ের উৎস হতে পারে, কিন্তু একই সঙ্গে এটি বিরোধীদের সঙ্গে দূরত্ব আরও বাড়াতে পারে। অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হলো তারা কিভাবে নিজেদেরকে নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক প্রমাণ করবে, বিশেষ করে যখন একটি প্রধান দল নিষিদ্ধ এবং সমাজ গভীরভাবে বিভক্ত বলে দাবি করছে আওয়ামী লীগের সমর্থকরা। শেষ পর্যন্ত এই সংকটের সমাধান সম্ভবত কোনো একক ভাষণ, 5 দফা দাবি বা নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে হবে না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, যেখানে সংলাপ, সমঝোতা এবং প্রতিষ্ঠানগত সংস্কার অপরিহার্য। শেখ হাসিনার বক্তব্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, কারণ এটি দেখায় কিভাবে একজন ক্ষমতাচ্যুত নেতা নিজেকে, তার দলকে এবং দেশকে একটি বৃহত্তর ঐতিহাসিক লড়াইয়ের অংশ হিসেবে উপস্থাপন করছেন। প্রশ্ন হলো, এই বর্ণনা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কতটা ভূমিকা রাখবে, নাকি এটি আরেকটি গভীর রাজনৈতিক বিভাজনের অধ্যায় হিসেবে ইতিহাসে যুক্ত হবে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।